বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকের এই 15তম ফেসবুক লাইভ। প্রথমেই অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি ডক্টর মঈনুদ্দিন, ডক্টর জ্যোতি জয়ন্ত চক্রবর্তী সহ আজ অবধি এই করোনার কারণে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে সকল বাংলাদেশি ভাই বোন বন্ধু আপনজন আত্মার আত্মীয় যারা নিহত হয়েছেন সবার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে বিশ্বের সকল স্থানে সকল ধর্মের সকল দেশের যারা নিহত হয়েছেন সকলের আত্মার শান্তি কামনা করছি। বাংলা ভাষাভাষী বাংলাদেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যারা আমার এই লাইভ শুনছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন প্রতিদিন লাইভ করার। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আসলে সেটি বোধহয় সমীচীন হবে না। আমি পেশাগতভাবে এমন কেউ না যে প্রতিদিন আমি করতে পারি বা এরকম একটা বিষয় হতে পারে, আর সেটা সমীচীনও নয়। সে কারণে আমায় ক্ষমা করবেন, আমি সে ব্যাপারে যাচ্ছি না। যে অনেকেই আমার কাছে আশার বাণী শুনতে চেয়েছেন লাইভে। আশার বাণী যেটা সেটা হলো অবশ্যই একদিন পৃথিবী করোনামুক্ত হবে এবং আমরা অনেকেই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এটি হলো আশার বাণী। আর যারা আমাকে পছন্দ করেন সঠিক কথা বলার জন্য, হয়তো সঠিক তথ্য দেওয়ার জন্য, তাদের জন্য আমি কিছু সঠিক তথ্য দেব। যদি এই তথ্যগুলো আপনাদের জন্য আতঙ্ক ছড়িয়ে থাকে, ভীতি ছড়িয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। প্রথমেই আমি যেটি বলবো, করোনার ব্যাপ্তি দীর্ঘতম হবে। এটি শুধু বাংলাদেশের জন্য সমস্যা নয়, এটি সারা বিশ্বের জন্য সমস্যা। এবং ধরেই নেওয়া হচ্ছে এই মুহূর্তে যে এটি আগামী জুন বা আগামী ডিসেম্বর তার পরে পর্যন্ত আমাদেরকে সরাসরি সাফার করতে হতে পারে। আমি যে তথ্যটি দিতে চাচ্ছি সেটি হলো, আপনারা যে বর্তমান পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি অবশ্যই দীর্ঘায়িত হতে হবে এবং এটি বাংলাদেশ সরকার না, পৃথিবীর যে কোনো সরকার এটি করতে বাধ্য হবে। এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করে নিয়েই আমি আজকের যে লাইভ সেটি শুরু করছি। আজকে বাংলাদেশের যে অবস্থা তার কিছুটা আপনারা জানেন, যেটি আমরা দেখে অভ্যস্ত নেই। বাবার লাশ হাসপাতালে ফেলে রেখে ডেথ সার্টিফিকেট নিয়ে সন্তান চলে যাচ্ছে, মাকে জঙ্গলে ফেলে যাচ্ছে। যদিও উদাহরণ হাজারটা না, বাট একটা উদাহরণ 18 কোটি মানুষের হৃদয়ে কষ্ট দিতে যথেষ্ট। আমরা এমন ছিলাম না। ডাক্তারদেরকে বাড়িওয়ালা বের করে দিচ্ছেন ঘর থেকে, নার্সদেরকে বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিচ্ছেন। ত্রাণের ভয়ঙ্কর সব চুরির ঘটনা ঘটছে। কেউ কেউ 6 বার 10 বার ত্রাণ পাচ্ছেন, কেউ ত্রাণ চাইতে যেতে সাহস পাচ্ছেন না, ছবি তোলার ভয়ে, অসম্মানের ভয়ে। এরকম পরিস্থিতি দেখতে আমরা কখনোই অভ্যস্ত ছিলাম না। আমি আজকে করজোনে বিনতি জানাবো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি প্রচণ্ড রকমের সহায় বলেই আমরা যথেষ্ট পরিমাণ প্রস্তুতির সময় পেয়েছিলাম। যেভাবে হিসেব করি না কেন, আমরা প্রস্তুতির সময় পেয়েছিলাম। চায়না আমাদের কাছ থেকে দূরে নয়। ইউরোপের আগে আমরা আক্রান্ত হতে পারতাম। হাজার হাজার
লোক আমাদের চায়নায় যায়, তারা বহন করে নিয়ে আসতে পারত, বাট আমরা অনেক দেরিতে আক্রান্ত হয়েছি, সময় পেয়েছি। এখন আমাদের যেটি দরকার সেটি হলো অনুধাবন করার দরকার যে আমরা আমাদের সম্ভাব্য ভবিষ্যৎ কিভাবে উত্তরণ করব। আমার লাইভে যারা আছেন, আমি বিশ্বাস করি না কেউ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, বাট মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এমন অসংখ্য মানুষ, অসংখ্য সম্মানিত জন আজকের লাইভ দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন। তখনকার যে সমস্যা বা বিপদ আমাদের জন্য ছিল, সাধারণ জনগণের জন্য, বা বিশ্বের যে দেশগুলো যুদ্ধরত, সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন, আফগানিস্তান, সেখানকার মানুষ যে যুদ্ধের আবহ, যে যুদ্ধের অশান্তির মধ্যে দিন যাপন করছে, সেটিকে একটু অনুধাবন করার চেষ্টা করি। রাতে সাইরেন বেজে উঠছে, সবাই বাংকারে আশ্রয় নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ছিন্ন ভিন্ন দেহ। অন্তত পক্ষে এটিকে যদি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ ধরি, তাহলে আমরা এইটুকু অনুমান করতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও আল্লাহ আমাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়েছেন যেখানে অন্তত পক্ষে আমাদের ছিন্ন ভিন্ন দেহ দেখতে হচ্ছে না। বোমার ভয়ে আমাদেরকে জঙ্গলে পালাতে হচ্ছে না, আমাদেরকে আশ্রয়স্থল খুঁজতে হচ্ছে না। আল্লাহ আমাদেরকে ঘরে থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তত পক্ষে আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। আমি বিশ্বাস করি যদি এমনটি ঘটে যে জুন পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত আমাদের এই লকডাউন চলে, আমাদের ঘরে থাকতে হয়, তাহলে আমাদের সবচেয়ে যে মানবিক সংকটটি হবে সেটি হলো খাদ্য সংকট। এতে কোনোই সন্দেহ নেই। এটি থেকে উত্তরণের প্রধান পদ্ধতি আমি জানি, আমি দরিদ্র এবং মধ্যবিত্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, শুধু সাহায্যের দিকে না তাকিয়ে নিজেদের দিকে, নিজেদের উদ্যোগে যে করে হোক আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতে হবে যে খাদ্যের যে সমস্যা, সে সমস্যাকে মোকাবেলা করার। দেখুন, এই রোগটি এমন একটি রোগ যে রোগটি পৃথিবীতে আর কখনো এ ধরনের রোগ আসেনি। আমি কোনো ডক্টর নই, বাট আপনারা যারা ডক্টর, যারা শুনছেন, অথবা যাদের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, তারা জানেন যে একটি ভাইরাস সাধারণত 1 থেকে 2 বার তার জিন বা গঠন পরিবর্তন করে। এই ভাইরাসটি বিভিন্ন সূত্রে, বিভিন্ন রিসার্চ থেকে জানা যাচ্ছে যে অলরেডি 500 অধিক বার তার দেহের গঠন পরিবর্তন করেছে। ধরে নিন 300 বার বা আরও কম। আজকে যারা আমার কাছে জানতে চেয়েছেন যে ইনজেকশন বা ট্যাবলেট বা ক্যাপসুল এটা আবিষ্কারের কি অবস্থা, তাদের জন্য বলছি, সাধারণ জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি। যখন একটি ইনজেকশন বা একটি ট্যাবলেট বা একটি ক্যাপসুল সফল পরীক্ষা করা হচ্ছে, তার পরবর্তীতে যখন ওটির জিন পরিবর্তন হচ্ছে, দেহের কাঠামোর পরিবর্তন হচ্ছে, তখন কি সেটা ওখানে আর কাজ করার কথা? অবশ্যই কথা নয়। তাহলে আমাদের দীর্ঘ সময় এটার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের একটা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, সেটা হলো বেঁচে থাকার লড়াই। বাঁচার জন্য আমাদের ঘরে থাকতে হবে। যেই উপলব্ধি আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের জনগণের অনেকেরই এখনো তৈরি হয়নি। যখন সাইক্লোন আবহাওয়া অধিদপ্তর ঘোষণা করে, তখন বলে সমুদ্রের 1370 কিলোমিটার দূরে আছে। সেটি যখন 10 নম্বর হয়ে হামলা চালায়, তখন আমরা হামলার আভাস টের পাই। সত্যিকারের করোনা আক্রমণ বাংলাদেশের জন্য 1370 কিলোমিটার দূরে আছে এখনো। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এই ভদ্রলোক কি বলছে। আমি যেটা বলছি সেটা মিন করে বলছি। ইট মিনস আমরা অনেক বড় হয়তো বিয়োগ দেখতে হবে, হৃদয় বিদারক ঘটনা দেখতে হবে,
তাহলে আমাদের এখনকার প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি হলো সাধারণ মানুষের ঐক্য, বেঁচে থাকার ঐক্য, পারিবারিক ঐক্য, সামাজিক ঐক্য। প্লিজ, করোনা আক্রান্ত হলে গোপন করবেন না, নিন্দা করবেন না, ফেলে দেবেন না। আজকে যাকে ফেলে দিচ্ছেন, কালকে আপনার এই ফেলা দেখে আপনার সন্তানরা আপনাকে ফেলে দিবে, আপনার ভাই ব্রাদার আপনাকে রেখে পালাবে। এটা পালানোর লড়াই নয়। আমি নিউ ইয়র্কে এমনও পরিবার জানি, এক পরিবারের 7 জন, এক পরিবারের 4 জন আক্রান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই সেফ। মারাত্মক আক্রান্ত হয়েছে, ইউকেতে আমার বন্ধু আক্রান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সেভ করেছে তাকে। আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে যে পরিবারকে নিয়ে, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে। এটা যুদ্ধ, ধরে নিন এটা 3য় বিশ্বযুদ্ধ। আমরা কোনো দেশের বিরুদ্ধে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো জাতির বিরুদ্ধে যুদ্ধ করছি না, আমরা একটা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। এই যুদ্ধের নেতা আপনি, নেতা আমরা 18 কোটি বা 800 কোটি পৃথিবীর জনগণ। আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে সহমর্মী হতে হবে। যদি অর্থ না থাকে তাহলে ভালো কথা দিয়ে হলেও, সান্ত্বনা দিয়ে হলেও, সাহায্য দিয়ে হলেও, হাত বাড়িয়ে হলেও অন্যের প্রতি এগিয়ে আসতে হবে। এটি এমন একটি বিপদ। কাকে অবজ্ঞা করছি? ভাইকে, বোনকে, সন্তানকে, বাবাকে, মাকে, আপনজনকে? তাকিয়ে দেখুন তো আপনার চারপাশে, চেনা অচেনা প্রত্যেকটা মানুষ আমাদের আপনজন। 18 কোটি মানুষ আমরা আত্মার আত্মীয়, হোক সে যে ধর্মের, হোক সে যে দলের, যে মতের, যে ধর্মের। কি আছে তাতে? প্লিজ সবার প্রতি সহনশীল হন। আপনারা যদি সহনশীল হন তাহলে সব কিছু সহজ হয়ে যাবে এত কষ্টের মধ্যেও। মৃত্যুর মিছিল ঠেকানো যাবে না। সরকার হয়তো কিছু পদক্ষেপ নিলে কমবে, বা ঠেকানো যাবে না। যদি কেউ বলে মৃত্যুর মিছিল ঠেকিয়ে দিবে, করোনার চেয়ে শক্তিশালী, সেগুলো না বুঝে কথা, সেগুলো শোনার দরকার নেই। যেটা শুনুন সেটা হলো ঘরে থাকতে হবে। যেটা শুনুন আমাদেরকে সহমর্মী হতে হবে। যেটা শুনুন আমার পাশে, আপনার পাশে যদি কেউ না খেয়ে থাকে, গোপনে হলেও তার বাসায় খাবারটা পৌঁছে দিয়ে আসতে হবে, ছবি তুলে নয়। কেউ যদি অসুস্থ হয় তাহলে পুলিশ এসে তাকে নিয়ে যাবে, এই অপেক্ষা করা যাবে না। এই অপেক্ষা করা যে পুলিশ তার লাশ দাফন করবে আর আমরা গ্রামের লোক খাটিয়া দেব না, আমরা লাশ দাফন করতে দেব না, থানার ইউনো সাহেব এসে জানাজা পড়াবে। এটা আমরা সেই বাংলাদেশ বিলং করি না, আমরা সেই বাংলাদেশ আমাদের বুকে ধারণ করি না। আমরা এর আগে একজনের জন্য আরেকজন ঝাঁপিয়ে পড়েছি, আমরা হাজার সেই উদাহরণ দিয়েছি। আমরা সেই উদাহরণ থেকে হঠাৎ করে কেন ছিটকে যাচ্ছি? কেন আমরা এত স্বার্থপর হয়ে যাচ্ছি? কি করে আমার যে মা আমাকে 10 মাস ধরেছে, বাথরুমে বসতে পারেনি, খেতে পারেনি, এমর ওমর করতে পারেনি, তাকে আমি জঙ্গলে ফেলে আসতে পারি? কেমন করে আমরা এত বিবেকহীন হই? যে ডাক্তার জীবন বাজি নিয়ে আমাদের চিকিৎসা করে, সে ডাক্তারকে আমরা স্বার্থের জন্য আমার বাড়ি থেকে বের করে দেব? সে নার্সকে বাড়ি থেকে বের করে দেব? এটা হওয়া উচিত নয়। একজন করলে 18 কোটি মানুষ লজ্জিত হয়। প্লিজ, দোহাই লাগে, এটা করবেন না, এটা করবেন না প্লিজ। বরং বাড়ির পিছনে যে জায়গা আছে সেখানে 1 ইঞ্চি জায়গা যদি থাকে, কিংবা ঢাকার ফ্ল্যাটের বারান্দায়, ছাদে, যেখানে পারেন সবজির চাষ করুন। স্বকর্মস্থানের চিন্তা করুন। 2.5 কোটি লোক বেকার হবে বাংলাদেশে। আমাদের বেঁচে থাকতে হবে, আকাশ থেকে জব আসবে না, শিওর। কিভাবে স্বকর্মস্থান
সৃষ্টি করা যায়, কিভাবে নিজে বাঁচার রাস্তা তৈরি করা যায়, অন্যকে না ঠকিয়ে সেটার চেষ্টা করুন। আমাদের কিছু নষ্ট জনপ্রতিনিধি, তাদের খাসলত কোনোদিন বদলাবে না, ওটা আর দেখতে যেয়েন না। ওটা সরকারের উপর ছেড়ে দিন আর আল্লাহর উপর ছেড়ে দিন। হিসাব ঠিকই দুনিয়াতে এবং আখেরাতে দুবার বেরিয়ে আসবে। কিন্তু আমরা যাতে আমাদের মতো করে সহনশীল হই, আমরা যেন যারা দানশীল, যারা ধনী, যারা জাকাত দাতা, তারা যেন তৎপর হই। আজকে যারা ত্রাণ দিচ্ছেন, আপনারা জানেন কি যে কেউ কেউ 10 বার ত্রাণ পেয়েছে, পাশের বাড়ির লোকটি একবারও পায়নি। আমি যেটা সাধারণ বুদ্ধিতে মনে করি, আপনাদের মতো অত বুদ্ধি আমার নেই, তারপরও বিনয়ের সাথে বলছি, বাংলাদেশের যারা ধনী, বাংলাদেশের যারা দানশীল, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের সহায়তা নিন। আমি আমার দীর্ঘ কর্মজীবনে এত অ্যাক্টিভ বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দেখিনি। তাদের সীমিত অবস্থানের মধ্যে আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, তারা রাতের বেলা গোপনে নিজেদের বেতনের টাকা দিয়ে, পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ নিয়ে তারা রিলিফ পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে। সেনাবাহিনীর ইউনিট অথবা এসপি সাহেব অথবা থানার ওসি সাহেব, তাদের সাথে যোগাযোগ করুন। আমি বিশ্বাস করি না যে 1 কেজি চালও মিসইউজ হবে। তারা জানে কোথায় দিলে ঠিক মতো পৌঁছবে, তারা জানে। আপনারা বিশ্বাস করুন, থানার ওসি সাহেবকে বলুন, ভাই বা স্যার আমি এই রিলিফটা দিতে চাই, সে তার গোয়েন্দাদের দিয়ে সর্বোচ্চ খবর নিয়ে সে রিলিফ পৌঁছে দিচ্ছে। অনেক এসপি দিচ্ছেন, অনেক পুলিশ অফিসার দিচ্ছেন, সেনাবাহিনীর ইউনিটগুলো দিচ্ছে, নৌবাহিনী দিচ্ছে। প্লিজ ছবি তুলবেন না। আজকে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আমাকে দেয়নি, বা আমার এক ভাইকে দেয়নি, এটা আমার অপরাধ না। আপনি যখন ত্রাণ দিয়ে আমাকে লজ্জা দিচ্ছেন, তখন আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে না খেয়ে থাকবো, তবুও আপনার ত্রাণ আমি নেব না। এমন পরিস্থিতি কারোর জন্য তৈরি করেন না প্লিজ। ফটো সেশন আমরা অনেক করতে পারবো, এটা ফটো সেশনের সময় নয়, এটা সবাইকে নিয়ে বাঁচার সময়। আমি আমার আবেগ দিয়ে, হৃদয় দিয়ে বলছি, আপনারা পারবেন, আমরা সবাই মিলে পারবো, বাংলাদেশের সবাইকে নিয়ে বাঁচতে পারবো। কারণ আমরা জানি কি করে এক প্লেটে ভাত 5 জনে খেতে হয়, একটা রুটি কি করে ভাগ করে খেতে হয় আমরা জানি। সুতরাং এত সহজে আমরা টলে যাব না। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের সামনে বিপদ আছে। আমরা সে বিপদকে ধর্মীয়, দলীয়, আঞ্চলিকতা, সকল মতাদর্শের উঠে এসে আমরা একসাথে মোকাবিলা করব ইনশাল্লাহ। আমি বাংলাদেশের মেধাবী তরুণ এবং যুবকদের বলছি, আমি জানি তোমরা আমার সন্তান তুল্য, তোমাদের মেধা আমাদের তুলনায় অনেক বড়, অনেক বেশি। তোমাদের কাছে আমরা নস্যি। তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে আরও বেশি দয়া করে মমত্ববোধ তৈরি করো প্লিজ। তুমি করে বললাম, বেয়াদবি মাফ করো, তোমরা পারবে। এর আগে সময়ে বাংলাদেশের তরুণ এবং যুবকরা দেখিয়েছে আমাদের পারস্পরিক মমত্ববোধ তৈরি করা জরুরি। অনেকেই করছো, অনেকে আমার চাইতে অনেক বেশি গুণ করছো, তাদেরকে স্যালুট। বাট যারা এখনও ইনভলভ হতে পারোনি, প্লিজ ছাত্র, যুবক, তরুণ সবাই আমরা এমন কিছু করার চেষ্টা করি যাতে করে আমাদের একজন মানুষও অভুক্ত হয়ে মারা না যায়, একজন মানুষও চিকিৎসাকে লজ্জা মনে করে। এটা চিকিৎসা হাসপাতালে নেই, 90% চিকিৎসা ঘরে হবে। এবং এটার চিকিৎসার ধরন বদলে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে, এটা এখন কার্ডিয়াক অ্যাটাক হচ্ছে,
কার্ডিয়াক অ্যাটাক হচ্ছে মুহূর্তের মধ্যে 5 মিনিট, 10 মিনিট, হাফ অ্যান আওয়ারের মধ্যে এক্সপায়ার করছে, মানুষটা মারা যাচ্ছে। কখন নেবেন? আমি ঢাকার যে ভবনটিতে থাকি সেখানে একজন প্রাক্তন সচিবের স্ত্রী শবে বরাতের রাতে আমার মনে হয় আধা ঘন্টা সময় পাননি। উনি আমাদের অনেক শ্রদ্ধেয় আন্টি ছিলেন। অনেকগুলো কেস আমার কাছে এসছে, কার্ডিয়াক অ্যাটাক হচ্ছে, বাট করোনা। সময়টা খুব স্বল্প পাওয়া যাচ্ছে। আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি আমাদের করণীয়গুলো কি। দেশের তরুণ এবং যুবক, আপনারা মেধার বিনিয়োগ করে প্লিজ দেখেন, ছোট ছোট গ্রুপ তৈরি করে আমরা যে 2.5 কোটি বেকার হব, 50 লাখ দেশের বাইরে এবং 2 কোটি দেশের মধ্যে কমপক্ষে, এদের জন্য কি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, যে কর্মসংস্থান হবে আমাদের স্বেচ্ছা কর্মসংস্থান, যে কর্মসংস্থান করে নিজের কাজ নিজে করে খেয়ে থাকতে পারবো। দোহাই, আপনারা চেষ্টা করুন, 5 মিনিট থেকে হাফ অ্যান আওয়ারের ভিডিও বানান, পেপার তৈরি করুন। আমার বিশ্বাস সরকার আপনাদেরকে সহযোগিতা করবে এবং অনেক উদ্যোক্তা আছে, প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিন, ফি সাবিলিল্লাহ বলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিন। সোশ্যাল মিডিয়া দেখুক যে কিভাবে আত্মকর্মসংস্থান করে এখন বাঁচা যায়। আপনারা চেষ্টা করুন। আমি আজকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা সক্ষম ব্যক্তি আছেন, অসম্ভব রকমের সক্ষম, মেধা, অর্থ, বিত্ত, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আসুন, যে যার অবস্থান থেকে পারি, যেভাবে পারি আমরা একত্রিত হই, আমরা চেষ্টা করি কোনো রকমের স্বার্থ বা কোনো রকমের সুবিধার প্রত্যাশা না করে বাংলাদেশের জন্য কিছু করা যায় কি না আমরা চেষ্টা করি। আমি বিশ্বাস করি বাংলাদেশের যেসব অভ্যন্তরে এবং বাইরে অত্যন্ত মেধাবী ও বিত্তবান ব্যক্তিরা আছেন এবং যাদের বিভিন্ন রকমের সংযোগ আছে, তারা যদি এই মুহূর্তে নিঃস্বার্থভাবে আমরা চেষ্টা করি, তাহলে এই করোনা উত্তর পরিস্থিতিতে বাংলাদেশই সবচেয়ে বেশি এগিয়ে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না আপনি আমার লাইভ দেখছেন কি না বা ভবিষ্যতে দেখবেন কি না, তবে আপনি অসংখ্য উদ্যোগ নিয়েছেন। আপনি একটু আগে সংসদ অধিবেশনে বক্তব্য রেখেছেন, যদিও সেটি সংক্ষিপ্ত সংসদ অধিবেশন ছিল। আল্লাহ আপনাদের বিপদমুক্ত করে এই সংসদ আজকে যে হলো, সেটা পরবর্তীতে আপনারা যে পদক্ষেপগুলো নেবেন অবশ্যই দেশের জন্য ভালো পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা করি। আমি খুব আতঙ্কিত ছিলাম এই কারণে যে আপনি নিশ্চয়ই জানেন যে ইরানে যে 88 সদস্যের শুরা এবং 290 সদস্যের পার্লামেন্ট মেম্বার আছেন, এরা সবাই করোনা আক্রান্ত হয়েছেন সংসদ অধিবেশন থেকেই, এবং 88 সদস্যের মধ্যে 39 সদস্য মারা গেছেন এবং পার্লামেন্ট মেম্বারদের মধ্যে শতাধিক পার্লামেন্ট মেম্বার ইরানের মারা গেছেন। যদিও এই নিউজটি ওয়ার্ল্ড ওয়াইড আসেনি, বাট এটি সত্য নিউজ, আপনি যাচাই করে দেখতে পারেন। তো সে কারণেই এটি আপনি আজকে সংসদ অধিবেশন করেছেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আপনার কাছে প্রতিবারের ন্যায় আমার ছোট কিছু দাবি আছে, যেগুলো চাওয়া একজন সন্তান হিসাবে, একজন বাংলাদেশের অতি সাধারণ নাগরিক হিসাবে। আপনি প্রায় 1 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন এবং অসংখ্য পরিকল্পনা গ্রহণ করেছেন, বাট এই পরিকল্পনাগুলো তখনই বাস্তবায়িত হবে সেটি হলো যদি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সমন্বিত পরিকল্পনা বলতে আমি যেটা বলতে চাচ্ছি, কারা রিলিফ পাবে, কারা রেশন কার্ড পাবে, এটার তালিকা আপনাকে গোয়েন্দা সংস্থাকে দিয়ে করতে হবে। আমি আনবায়াসড হয়ে বলছি, আপনি যদি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশ বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছে এবং সামরিক বাহিনীর যে গোয়েন্দা ইউনিট, এদেরকে বলেন হয়তো
7 দিন, 10 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ লাগবে, বাট একটি রিয়েল তালিকা তৈরি হবে। যখন তালিকা তৈরি হবে, আপনি যদি একটা গাইডলাইন করে দেন যে কারা আরও যে 50 লাখ রেশন কার্ড সেটা কারা পাবে এবং কারা রিলিফ পাবে, সেই গাইডলাইন অনুযায়ী তারা প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আসবে তালিকার সময় এবং সাথে একটি পাস দিয়ে আসবে। প্রত্যেক পরিবার একটি করে পাস পাবে, যেটি এই তালিকা হওয়ার পরে একটি চূড়ান্ত লকডাউন আমাদেরকে করতে হবে। আমি জানি বাংলাদেশের 4.5 থেকে 8 কোটি লোক দিন আনে দিন খায়। তাদের জন্য এই লকডাউন একটি পারমাণবিক বোমা মাথার উপর ফেলার মতো। তারপরও আমি বলছি এটা আমাদের করতেই হবে। এটা করতেই হবে কমপক্ষে 45 দিন থেকে 60 দিনের জন্য 100% স্ট্রিক্ট ওয়েতে, যেখানে ওই বাসা থেকে সপ্তাহে একজন বের হয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য বাজার করতে পারবে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অথবা বড় রাস্তায়, যেখানে আমরা যেটা দেখলাম যে কাওরান বাজারে হাজার হাজার লোক এখান থেকে করোনা ছড়াচ্ছে। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, কাঁচা বাজারগুলোর ব্যাপারে আপনি অলরেডি নির্দেশনা দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাট এটার ইমপ্লিমেন্ট করতে হবে। অনেক জেলা প্রশাসক স্বপ্রণোদিত হয়ে এটা অলরেডি গত 10 দিন 15 দিন আগে শুরু করেছেন। আমি যতখানি জানি প্রায় 35 জন জেলা প্রশাসক, আমার জানা হয়তো কম হতে পারে, আরও বেশি হবে হয়তো, তারা এই কাজটা শুরু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকেও সংসদে এটা বলেছেন, বাট এটা করতেই হবে আমাদের। রিলিফ সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে ঘরে ঘরে পৌঁছে দিবে। সেক্ষেত্রে সেনাবাহিনী পুলিশের সাথে আমাদের প্রায় 50 লক্ষের মতো আনসার আছে, তারা সহযোগিতা করবে। দরকার হলে রেড ক্রিসেন্ট, দরকার হলে বিএনসিসি এবং স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করবে। কিন্তু রিলিফের জন্য লাইন দেওয়া, রিলিফের জন্য ডেকে আনা, রিলিফের জন্য বিশাল জমায়েত করা, এটার আর আমাদের সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বিষয়টা একটু দয়া করে দেখবেন। আপনার কাছে বিনীত অনুরোধ, একজন সন্তান হিসাবে, আপনি মা, আপনি এটা ভাববেন। অবশ্যই জনপ্রতিনিধি দ্বারা রিলিফ বিতরণ হওয়া উচিত বলে মনে করি, কিন্তু বর্তমান পরিস্থিতি সে কথা বলে না। পুকুরের ভিতর চাল, মাটির নিচে চাল, খাটের নিচে তেল, এগুলো অত্যন্ত গর্হিত অন্যায়। এটা আপনি রোধ করতে পারবেন না। আপনি যত ভয় দেখান, এরা এই ভয় পাবে না। যদি আমরা বাংলাদেশের মানুষকে অনাহার থেকে বাঁচাতে চাই, তাহলে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ সহায়তায় ত্রাণ বিতরণের আমাদের কোনো বিকল্প নেই। আপনি আমায় ভুল বুঝবেন না। আমি বিনয়ের সাথে করজোরে মিনতি করে আপনাকে বলছি, মা, যত অসুবিধা থাকুক না কেন, আপনি এটা করুন। নইলে আমার দেশের, আপনার দেশের জনগণ, অনেক মানুষ না খেয়ে মারা যাবে। আপনি দোহাই, এই দায়িত্ব তাদের হাতে দিন। গরিব মানুষের ক্ষুধার কষ্ট, যার ক্ষুধার কষ্ট পৃথিবীতে সে ছাড়া আর কেউ বোঝে না। এই ক্ষুধার কষ্ট আমাদেরকে এখন থেকে পরিকল্পনা করতে হবে। সেই সাথে আজকে আপনি বলেছেন 92,000 টেস্ট কিট আছে, 20,000 ব্যবহার হয়েছে, আরও 72,000 আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সঠিক তথ্য দিয়েছেন। কিন্তু মা, আপনি কি বলবেন যে 18 কোটি জনগণের জন্য 92,000 টেস্ট কিট কি আসলেই যথেষ্ট? না, এটা যথেষ্ট নয়। বেয়াদবি নেবেন না, আপনি বেয়াদবি নেবেন না, এটা যথেষ্ট নয় মা। আপনি টেস্ট কিট আমদানি উন্মুক্ত করে দিন। দোহাই, শুধু টেস্ট কিট না, করোনা সংক্রান্ত সকল সরঞ্জাম আমদানি উন্মুক্ত করে দিন এবং প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নিজে থেকে নিজে টেস্ট করতে পারে। দরকার হলে একজন মানুষ তারপর নিজের যদি পকেটে পয়সা থাকে, পয়সা দিয়ে কিনে নিজেরটা নিজে প্রতিদিন টেস্ট করবে, সে ব্যবস্থা করে দিন। এতে করে মানসিক প্রশান্তি হবে,
করোনার বিস্তার রোধ হবে এবং মানুষের মধ্যে হবে। প্লিজ আপনি দেখেন মা, পিপিই বাংলাদেশের ডাক্তার, চিকিৎসাকর্মী, সেনাবাহিনী, পুলিশ, ব্যাংকার, র্যাব, কোস্টগার্ড, সাংবাদিক, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং সরকারের মাঠ পর্যায়ের যারা কাজ করছেন, ডিসি থেকে ইউনো এবং অন্য সবাই, আমাদের সবাইকে বাঁচাতে হবে জনগণের পাশাপাশি। আর আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাহলে আপনার উদ্যোগ লাগবে, আর সেটি হলো বাংলাদেশে যে গার্মেন্টস নেতৃত্ব আছে তাদেরকে ডেকে বলুন 200 ফ্যাক্টরি কমপক্ষে 30,000 করে 60 লক্ষ পিপিই তৈরি করবে এবং সেগুলো হবে রিইউজ পিপিই, যেগুলো ওয়াশেবল। প্লিজ মা, বেয়াদবি নেবেন না মা, আপনি এটা করুন। কারণ এটা যদি আমরা না করি, আমরা যদি প্রপার পিপিএ সাপোর্ট না দিই, অথবা এটা যদি কারো জন্য কুক্ষিগত থাকে, তাহলে সেটি অন্যায় হবে। আমি আপনার কাছে করজোরে মিনতি করছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যা ঘটছে আপনি তদন্ত করুন। হয়তো আপনি তদন্ত করতে গেলে ক্ষুব্ধ হতে পারেন, ভয়ঙ্কর ক্ষুব্ধ হতে পারেন, আমি আপনাকে যতখানি জানি। আমি এ ব্যাপারে আর কোনো বিস্তারিত কথা বলবো না, বাট আপনি প্লিজ তদন্ত করে দেখুন সেখানে কি হয়েছে। বাংলাদেশে যে ডাক্তারদের পোস্টগুলো এখন খালি আছে, স্বল্প নোটিশে জরুরি প্রয়োজনে যেভাবে যুদ্ধ অবস্থায় নিয়োগ হয়, সেইভাবে আপনি এই যে 9,000 ডাক্তারের পদ সেটি পূরণ করার ব্যবস্থা করুন। সেই সাথে পল্লী চিকিৎসক, রেড ক্রিসেন্ট, বিএনসিসি এবং স্বেচ্ছাসেবকদের ভিডিওগ্রাফির মাধ্যমে হলেও ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। মা, জনপ্রতিনিধিদের এলাকায় পাঠান, সংসদ সদস্যদের এলাকায় থাকতে বলুন। অন্তত পক্ষে তাদের যদি ব্যক্তিগত আর্থিক সামর্থ্য না থাকে, সান্ত্বনা দিয়ে হলেও তার এলাকার বাস্তবতা ভিডিওতে লাইভে এসে জানানোর জন্য হলেও তাকে এলাকায় থাকা জরুরি। আমি জনগণকে অনুরোধ করব, যে সাংসদের সামর্থ্য নেই তাকে আপনারা বিরক্ত করবেন না, তাকে সাহায্য করুন। যদি সম্ভব হয় বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল সহ সবাইকে নিয়ে একটি আলোচনার ব্যবস্থা করুন। গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো এবং সরকারি গুরুত্বপূর্ণ ভবন, পুলিশ স্টেশন, সেনা ক্যাম্প এবং অন্যান্য জায়গাগুলোতে জীবাণুনাশক টানেল বসানোর ব্যবস্থা নির্দেশ প্রদান করুন। মাত্র 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচ হবে এবং এগুলো এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। আপনি আহ্বান জানালে হাজারো লাখো ছেলে মেয়ে তাদের মেধা দিয়ে আত্মকর্মসংস্থানের ফর্মুলা বের করবে, আমি এটা বিশ্বাস করি। আপনি আহ্বান জানান, যে করেই হোক আমাদের কমপক্ষে 2.5 কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে এবং সেটি এখন। কৃষি ও মৎস্যে আপনি যথেষ্ট পরিমাণ গুরুত্বের দিয়েছেন। আপনি জানেন যে আমাদের ৬৭,৯৯৫ জন জনপ্রতিনিধি আছে, তাদেরকে আপনি দয়া করে নির্দেশ দিন যে তারা ফলের কলম 1000 করে ফলের কলম লাগাবে রাস্তার 2 পাশে এবং কমপক্ষে 5 বা 10,000 করে মাছের পোনা উন্মুক্ত জলাশয়ে ছাড়বে। মা, আপনি বললে তারা শুনবে। আপনি বলুন, আমরা সাধারণ মানুষ, আমাদের কথা কে শুনবে বলুন? আপনার আহ্বান সবাই শুনবে, আপনি আহ্বান করুন, আহ্বান করে দেখুন, আহ্বান করুন সারা বাংলাদেশে যারা এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে কিছু করতে পারে এবং বিদেশে অবস্থানরত যারা বাংলাদেশের জন্য কিছু করতে পারে তাদের করার সুযোগ করে দিন। দরকার হলে আপনার কার্যালয়ে
একটি বিশেষ ফোন নাম্বার চালু করুন, যেটি ওয়ান স্টপ ডেস্ক হবে, যেখানে সারা পৃথিবী দেখে যে কোনো প্রস্তাব নিয়ে কল দিতে পারবে 24 আওয়ার এই করোনার সংক্রমণের সময়। সাহায্য নিতে নয়, সাহায্য দিতে। মা, আমি জানি, আমি 90টি দেশে নিজের উদ্যোগে অনেকবার গিয়েছি। আমি জানি বাংলাদেশের কি পরিমাণ সক্ষম মানুষ আছে, তারা করার জন্য উন্মুখ হয়ে আছে। আপনি করার সুযোগ করে দিন। এই মুহূর্তে সত্যি সত্যি তাদেরকে বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের জন্য একীভূত করা খুবই জরুরি বলে মনে করছি। চিটাগং পোর্ট সহ আমাদের ল্যান্ড পোর্ট এবং সবগুলো সি পোর্টে অনেক কন্টেনার পড়ে আছে। অনেক ব্যবসায়ী রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। ড্যামারেজ কত আসবে, কিভাবে দিবে, অনেক আমদানিকারক শূন্য হাত হয়ে যাবে। আপনি তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিন, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দিয়েছে। করোনা যতদিন চলবে, তারপরে খোলার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা এই রিভেট পাবে, কোনো রকমের ফাইন হবে না। যেটা একটা নির্দিষ্ট দিন কন্টেনার পড়ে থাকলে ফাইন হয়। আপনি দয়া করে সে ব্যবস্থাটা দেখবেন। আপনি 30 তারিখ পর্যন্ত বিমান বন্ধ রেখেছেন। যে দেশগুলো আমাদের বিমান পারমিট করবে, সেই দেশগুলোতে টেস্টিং কিট পাঠিয়ে বাংলাদেশ থেকে যখন যাবে এবং সেই দেশ থেকে যখন ফ্লাই করবে, প্রতিটি নাগরিকের ইনস্ট্যান্ট টেস্ট হবে, যেটি 5 মিনিটে রিপোর্ট পাওয়া যাবে। এবং ওই ধরনের রেসপেক্টিভ পিপল দিয়ে আমরা বিমান চলাচল শুরু করতে পারি কি না, যাতে আমরা শতভাগ সুনিশ্চিত হতে পারি যে একজনও করোনা আক্রান্ত লোক দেশের বাইরে যাবে না এবং একজনও করোনা আক্রান্ত লোক দেশের ভিতরে প্রবেশ করবে না। বাট আমরা যদি এটা করতে পারি, আমাদের বিমান সেবা যে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে, সে ক্ষতি থেকে শুধু বাঁচব না, আমাদের অনেক কিছুই সচল হতে শুরু করবে। কারণ একদিন না একদিন আমাদের লকডাউন তুলতে হবে। ইন্টারনেট স্পিড এবং ইন্টারনেট ফ্রি যদি এই মুহূর্তে করা যায়, তাহলে মানুষজনকে ঘরে রাখা খুব সহজ হবে। আপনি চাইলেই সেটা সম্ভব। আপনি যদি আদেশ দেন যে ইন্টারনেট স্পিড সর্বোচ্চ যেটুকু দেওয়া যায় সেটুকু দেওয়া, প্লাস ইন্টারনেট ফ্রি করে দেওয়া এই সংকটকালীন সময়ের জন্য, তাহলে বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হবে না। কারণ এখন প্রত্যেকের কাছেই ইন্টারনেট পরিষেবা আছে। আপনি দয়া করে একটু দেখবেন। আমি বিশ্বাস করি আপনি যে স্বপ্নের উন্নয়ন বাংলাদেশে শুরু করেছেন, সেগুলো অব্যাহত থাকবে। তবে সেগুলোর বিষয়ে বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ কতটুকু সাশ্রয় করে করা যায়, সেটি আপনি অবশ্যই বিবেচনা করবেন। আমি আজকের বাংলাদেশের যে পেশা, বিশেষ পেশা, সম্মানের পেশা, বীরের পেশা, ডাক্তার, চিকিৎসাকর্মী, সামরিক বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, সাংবাদিক, ব্যাংকার, জরুরি সেবাদানকারী যারা আছেন এবং সরকারের মাঠ পর্যায়ে যারা আছেন, এবং 18 কোটি জনগণ বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরে যারা আছেন, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। এবং আগামী দিনের জন্য আমরা সবাই সবার জন্য যেন প্রার্থনা করি, বাংলাদেশ যেন সবাইকে নিয়ে বেঁচে থাকে। বাংলাদেশ যেন এই করোনার যে 3য় বিশ্বযুদ্ধের মতো একটা ভয়ঙ্কর অবস্থা, সেই অবস্থা উত্তরণ করে আবার নতুন করে এগিয়ে যায়। আমার জন্য দোয়া করবেন, সারা পৃথিবীর সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।